নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আজ আমরা রয়েছি সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে, একজন বিশিষ্ট সাংবাদিক, যিনি আনন্দবাজারে দীর্ঘদিন চাকরি করেছেন, তারপর খাস খবরে ছিলেন সম্পাদক এডিটর হিসেবে, তারপরে আরও বিভিন্ন চ্যানেলে তার নানা রকমের যোগদান আছে। আজকে আপনাকে আমাদের বেঙ্গল পলিটিক্সে স্বাগত। থ্যাংক ইউ। বাংলার যে সবচেয়ে, তুমি অনেকগুলো ইলেকশন দেখেছো, আমরা অনেকগুলো ইলেকশন দেখেছি, তো ঘটনা যেটা হচ্ছে যে এর মধ্যে তোমার কাছে সবথেকে রোমাঞ্চকর নির্বাচন কোনটা, যেটা তোমার হয়তো খুব মনে আছে এখনও বা দাগ কেটে গেছে? সব থেকে রোমাঞ্চকর সম্ভবত এখন যেটা দেখছি, যেটা এখন আচ্ছা শুরু হয়েছে, আচ্ছা, যেটা অবশ্যই এখনো হয়ে যায়নি, সেটা সব থেকে রোমাঞ্চকর সম্ভবত। কেন রোমাঞ্চকর যদি বলা যায়, আর যদি বলো যে খুব ইন্টারেস্টিং ছিল, রোমাঞ্চকর আমি কিনা জানি, রোমাঞ্চকর ঠিক মানে আমি বুঝতে পারছি না। খুব ইন্টারেস্টিং ছিল যে ইলেকশনটাতে বামফ্রন্ট হেরে গেল, আচ্ছা, 2011 সালের বিধানসভা নির্বাচন, সেটা খুব ইন্টারেস্টিং ছিল। তারপরে পশ্চিমবঙ্গের কথাই সেটাই। আর একটা 2009 সালের লোকসভা নির্বাচন খুব ইন্টারেস্টিং ছিল, যেখানে প্রথম মানে আমাদের কর্মজীবনের মধ্যে, তুমি আমার সঙ্গে কাজ করেছো একসময় আনন্দবাজার পত্রিকায়, সহকর্মী ছিলে, আমাদের কর্মজীবনের মধ্যে যেখানে আমরা প্রথম দেখলাম যে লোকসভাতে বামফ্রন্ট সংখ্যালঘু হয়ে গেল। হ্যাঁ, মানে ওই নির্বাচনটায় প্রমাণ করা গেল যে হ্যাঁ, পশ্চিমবঙ্গে বামফ্রন্টকে হারানো যায়। রাইট। আচ্ছা, দুটোই। তো এই যে লাখো লাখো মানুষের নাম বাদ পড়ে যাচ্ছে, এর মধ্যে দুটো সমান্তরাল প্রশ্ন উঠছে। এসআইআর কি তৃণমূলকে চাপে ফেলবে, বিজেপিকে সুবিধা দেবে? এসআইআর আমি বিশ্বাস করি, আমি ফোর্থ পিলার উইথ দ্য পিপল আমার নিজের চ্যানেলে বারবার বলেওছি একই কথা। সেটা হচ্ছে এসআইআরটা একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। আচ্ছা, শুরু হয়েছিল, উদ্দেশ্যটা হচ্ছে খুব পরিষ্কার, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে মুসলমান ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপিকে জেতার সুবিধা করে দেওয়া। আচ্ছা, এখন করতে গিয়ে কার্যক্ষেত্রে যা হয়েছে, এটা পুরোপুরি লক্ষ্য পূরণ হয়নি। আচ্ছা, প্রচুর অমুসলমান নামও বাদ গিয়েছে, বুথভিত্তিক তালিকা বেরোচ্ছে, ফলে প্রত্যেক বুথের মানুষ জানেন যে কতজন ভোটার বাদ গিয়েছেন, তারা কোন ধর্মের, কী তাদের পরিচয়, সেগুলো তারা জানেন। কিন্তু নির্বাচন কমিশন এমন একটা অস্বচ্ছ কাজ করছে, তারা সমগ্র রাজ্যের একটা কম্প্রিহেন্সিভ লিস্ট এখনো পর্যন্ত বার করছে না। তার ফলে সত্যি সত্যি কত ভোটারের নাম বাদ গিয়েছে, তাদের মধ্যে কতজন মুসলমান, কতজন হিন্দু, কতজন নারী, কতজন পুরুষ, তা আমরা জানি না। লিস্টটা বার করলে আমরা ইজিলি জানতে পারতাম, এটা খুব সহজেই করা যেত। কিন্তু নির্বাচন কমিশন ইচ্ছে করেই অস্বচ্ছতা তৈরি করছে বলে আমি মনে করি। এবং তার ফলে এই এসআইআর করার ফলে কে চাপে পড়বে এখনো পর্যন্ত বলা মুশকিল। বিজেপির সুবিধা করার জন্য এটা তো হয়েছিল, এর বিষয়ে কোনো সন্দেহ নেই, বিজেপি শেষ পর্যন্ত সুবিধা হবে কি না আমি নিশ্চিত নই। আচ্ছা, অমিত শাহ শুভেন্দুর মনোনয়ন পেশের ব্যাপারে নজিরবিহীনভাবে এলেন আর কি। তো এটা কি ইঙ্গিত যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে শুভেন্দুই মুখ্যমন্ত্রী? নাও হতে পারে বলে আমি মনে করি। কারণ গতবার যখন 2021 সালেও বিজেপি ঢাকঢোল পিটিয়ে নেমেছিল খুব জিতবে বলে পশ্চিমবঙ্গ, তখন তাদের ভিতরে ভিতরে ঠিক করা সম্ভাব্য মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট যিনি ছিলেন, তাকে বিজেপি নেতারা অধিকাংশ চেনেন না, সাংবাদিকরা প্রায় কেউই জানে না। আচ্ছা, তিনি রাজনীতির লোকই নন। আচ্ছা, তিনি মুখ্যমন্ত্রী হতেন। বিজেপির এরকম বহু নজির আছে, বহু রাজ্যে তারা ক্ষমতা দখলের পর এমন মানুষকে এনে মুখ্যমন্ত্রী করেছে, যেমন ত্রিপুরায় দিলীপ দেবকে করেছিল, যে যার কথা ভাবাই যায়নি, কেউ ভাবেইনি আগে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীকে পিচিং করে তাকে সামনে রেখে বিজেপি ক্যাম্পেইনটা করছে, ঠিকই, কোনো সন্দেহ নেই, তার মানেই তিনি সম্ভাব্য মুখ্যমন্ত্রী আমি এটা মনে করছি না। ভবানীপুরে শুভেন্দু দাঁড়ানোতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা চাপ হলো? সত্যি সত্যি একটা বিপুল চাপে পড়লেন তিনি? বিপুল কিনা জানি, কিন্তু চাপে তো নিঃসন্দেহে পড়লেন। কারণ বিজেপির অন্য কোনো প্রার্থী হলে আর শুভেন্দু অধিকারীর প্রার্থী হলে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। আচ্ছা, শুভেন্দু অধিকারী ধারাবাহিকভাবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যাম্পেইন করে গিয়েছেন, নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে মানে বিজেপির একটা বড় অংশ, বিজেপির যে অংশটা কড়া হিন্দুত্ববাদী প্রচার করছে পশ্চিমবঙ্গে, পুরো বিজেপিটা করছে না। যে অংশটা করছে তারা শুভেন্দুকে সামনে রেখেই প্রচার করছে। ফলে এটা নিঃসন্দেহে মমতা ব্যানার্জির উপর একটা যাকে বলে ইলেকট্রাল প্রেশার, কোনো সন্দেহ নেই। তো সেটা
কী রেজাল্ট হবে আমি জানি না, কিন্তু নিঃসন্দেহে এবং তোমার আগের প্রশ্নের সূত্র ধরে আমি একটা তাহলে বাক্য যোগ করব যে অমিত শাহ ভবানীপুরে এসেছিলেন শুভেন্দুকে যতটা না মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরার জন্য, তার থেকে বেশি মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। আচ্ছা, না অনেকে এটা বলছেন যে যদি এবারেও শুভেন্দু মমতাকে হারিয়ে দেয় বা দেন আর কি, তাহলে তাকে আর কোনো মতেই অগ্রাহ্য করা যাবে না আর কি, তাকে একটা পজিশনে রাখতেই হবে, বলে অন্তত মুখ্যমন্ত্রী না হলে উপমুখ্যমন্ত্রী করতেই হবে আর কি, এরকম একটা ব্যাপার শোনা যাচ্ছে। সে পুরো প্রশ্নটা তো আসছে যদি বিজেপি জেতে। যদি বিজেপি জেতে। তাছাড়া তো শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই খুব গুরুত্বপূর্ণ পদে আছেন, তিনি বিধানসভা লিডার অফ দ্য অপোজিশন, যথেষ্ট গুরুত্বপূর্ণ পদ, সেখানে তিনি আছেন। তো না এই যে দুটো কেন্দ্রে শুভেন্দুবাবু দাঁড়ালেন, এতে কি খুব একটা তার সুবিধা হলো না? শুভেন্দুবাবুই চাপে পড়ে গেলেন দু জায়গায় কাজ করতে গিয়ে। না না, নন্দীগ্রামে আগেরবার যখন মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন, এবার তিনি যে পবিত্রগড়কে হারাবেন এ বিষয়ে তো আমার কোনো সন্দেহ নেই। ভবানীপুরে তিনি মমতা ব্যানার্জির সামনে একটু অতিরিক্ত কি বলবো বাধা তৈরি করতে পারলেন, এটুকুই মাত্র। না একটা জিনিস তো যেটা হচ্ছে যে শুভেন্দুবাবুরা এতদিন তো মুসলমান ভোটারদের পাত্তাই দেননি, এবং তুমি একটু আগে বললে যেটা যে মুসলমানদের নাম বেছে বেছে বাদ দেওয়ার একটা চেষ্টা হয়েছে বা চলছে যেটা, তো শুভেন্দুকে দেখা যাচ্ছে এখন মুসলিম মহল্লায় গিয়ে বাড়িতে বাড়িতে বসতে, তাদের সঙ্গে কথাবার্তা বলতে, এবং উনি প্রকাশ্যে বলছেন যে না আমি মুসলিমদের কাছেও যাব, আমার সবার ভোট চাই। এটা কি শুভেন্দু চাপে পড়ে যাচ্ছে ভবানীপুরে গিয়ে? এই যে মানে হিন্দুত্ব লাইনের বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। এর উত্তরটা হবে তাহলে ভবানীপুরে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে এসে শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন যে বাংলার জনসমষ্টির একটা বড় অংশ মুসলিম। শুভেন্দু অধিকারী গিয়ে মুসলমানদের হাতে পায়ে ধরলেও তারা বিজেপিকে ভোট দেবে না, কোনো কারণ নেই ভোট দেওয়ার। তুমি যদি মুসলমান হতে কোনোদিন বিজেপিকে ভোট দিতে না। শুভেন্দু অধিকারী গিয়ে বিজেপি মুসলমানদের ভজনা করছেন, সুতরাং তারা ভোট দেবেন তা তো নয়। শুভেন্দু অধিকারী যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছেন সেটা বৃহত্তর ক্ষেত্রে, যে না যে বার্তাটা এখন আরএসএসও দেওয়ার চেষ্টা করে যে না আমরা মুসলিম বিরোধী নই, আমরা যারা ভারত বিরোধী তাদের বিরোধী, ইত্যাদি ইত্যাদি। তো বিজেপি গতবার 200-র ওপরে আসন পাবে বলে সব জায়গায় বলা টলা হচ্ছিল, এমনকি বেশ কিছু ওই কী বলবো ওই বুথ ফেরত সমীক্ষা টমীক্ষা ইত্যাদিতে। তো সেবারে আমার একটা মনে আছে, আমাকে একটা সর্বভারতীয় টিভি দিলীপ ঘোষের প্রশ্নকর্তা হিসেবে বর্ধমানে হাজির করিয়েছিল। তো তাতে ওই সর্বভারতীয় টিভির যে সমস্ত প্রশ্নকর্তারা ছিলেন তারা দিলীপ ঘোষকে জিজ্ঞেস করছিলেন যে বিজেপি তো ক্ষমতায় আসছেই, আপনি কি মুখ্যমন্ত্রী হচ্ছেন? তো আমি একমাত্র প্রশ্ন করেছিলাম দিলীপ ঘোষকে যে আপনারা যদি হেরে যান তাহলে কী হবে? দিলীপ ঘোষ আমাকে বলেছিল যে আমরা বিরোধী দলে বসবো এবং বসতেই হবে আমাদের, যা মনে হচ্ছে। তো এবারে কী হবে, কি মনে হচ্ছে বিজেপির সম্ভাবনা কতটা আছে? মানে যা এবার যেহেতু ভোটার তালিকাটি এখনো পর্যন্ত সম্পূর্ণ নয়, মানে কারা নির্বাচন করবেন সেটাই এখনো পর্যন্ত ঠিক নয়, সুতরাং ফলাফল এখন থেকে প্রেডিক্ট করা খুব মুশকিল। তো বিজেপি আগের বারের থেকে খুব বেশি সুবিধাজনক জায়গায় আছে 21-এর তুলনায়, এরকম আমি মনে করি না। আচ্ছা, বিজেপির সমস্যাটা কোথায়? অনেক জায়গায় যেটা দেখা যাচ্ছে বিজেপি অধিকাংশ বুথে এজেন্ট দিতে পারে না। মানে ধরো আমাদের পশ্চিমবঙ্গে যদি 2000 বুথ হয় তাহলে দেখা যাবে যে ওরা 1000-এর বেশি দিতে পারলো না। তো ওদের মানে নিচুতলার এই যে ইয়েটা আর কি, মানে সংগঠনের অভাব, এটা কি বিজেপির সমস্যা নাকি নেতৃত্বের সঠিক পরিকল্পনা হচ্ছে না? কি মনে হচ্ছে তোমার? বিজেপির আসল সমস্যা বিজেপি বাঙালি পার্টি হয়ে উঠতে পারেনি এখন। আচ্ছা, তো এই যে যদি বাঙালি পার্টি হয়ে উঠতে পারতো, যেমন সিপিএম আমি মনে করি একটা বাঙালি পার্টি, তৃণমূল কংগ্রেস একটা বাঙালি পার্টি, তাহলে বাঙালির কাছাকাছি পৌঁছতে পারতো। বিজেপির লম্ফঝম্প হুঙ্কার ইত্যাদি কোনো কিছুই বাঙালির মানে আমি বলবো কাউকে স্পর্শ করে না বললে ভুল হবে, কিন্তু একেবারে আম বাঙালির অন্তরকে স্পর্শ করতে পারে না। না ধরো এই যে একটা জিনিস দেখা যাচ্ছে, ওরা বাইরে থেকে প্রচুর লোক আসছে। অমিত শাহ নিজেই ঘোষণা করেছে আমি 15 দিন ধরে ভোটের আগে পশ্চিমবঙ্গে থাকবো। এই যে বাইরে থেকে নেতাদের নিয়ে আসা, অথচ এখানে যে বাঙালি নেতারা ছিল তথাগত রায় অথবা তোমার ওই যাকে ওরা ইয়েতে পাঠালো রাজ্যসভায় পাঠিয়ে দিল রাহুল সিনহা, এদের ওপরও কিন্তু ওরা কোনো দায়িত্ব দিল না, মানে ওদেরকে ওরা সাইডলাইন করে দিল, অবাঙালিদের ওপরেই কার্যত নির্ভর করলো। তো এটা কি এদের কি এইটাই সমস্যা বাঙালি পার্টি না হয়ে ওঠার পিছনে, না অন্য কিছু? নেতৃত্ব হিসেবে রাহুল সিনহার সময় বিজেপির এক ধরনের বিকাশ হয়েছিল, দিলীপ ঘোষের সময় নিশ্চয়ই সব থেকে বড় সাফল্য পেয়েছে। তথাগত রায় তো আমি প্রধানত সোশ্যাল মিডিয়াতেই তাকে খুব অ্যাক্টিভ দেখি,
তথাগত রায় তো মানে জীবনে অনেক নির্বাচনে লড়েছেন, পুরসভা যাই না, বিধানসভা, লোকসভা, সবকটাতেই হেরেছেন। এবং ক্যালকাটা ক্লাবের নির্বাচনে দাঁড়িয়েও হেরেছেন। আচ্ছা, সুতরাং তার মতো নেতাকে দিয়ে বিজেপি খুব কোথায় এগিয়ে বলে মনে হয় না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে বিজেপির আসল সমস্যা হচ্ছে যে তুমি যেটা বললে আর কি, যদি ধরো উত্তরপ্রদেশ থেকে আসা একজন নেতা, আগেরবার হচ্ছিল কৈলাস বিজয়বর্গীয়, তার পলিটিক্স করার ধরন, তার আচার আচরণ, চলাফেরা অনেকের কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল, কিন্তু বাংলার মানুষের কাছে খুব একটা মনে হয়নি, সেটা ভোটের ফলেই দেখা গিয়েছে। শুভেন্দু বা দিলীপ বাদ দিয়ে বিজেপির এমন কোনো নেতা কি তোমার চোখে পড়ছে যার জনসংযোগ আছে বা যার পিছনে সামান্যতম হলেও জনসমর্থন আছে? আসলে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ আমি তো এখন সত্যি বহু বছর হলো আর বাইরে বেরিয়ে রিপোর্টিং করি না। আচ্ছা, আর সুতরাং এটা আমার বলা উচিত হবে না এই বিষয়ে কেউ আছে কি নিয়ে। হয়তো থাকতে পারে, হয়তো এমন কেউ আছেন যে বাইরে বেরিয়ে প্রচুর জনসংযোগ করেন বহু, কিন্তু আসলে আমাদের কাছে এটা পৌঁছয়, সেটা মিডিয়ার মাধ্যমে পৌঁছয়। জনসংযোগ করলেও তো যদি কোনো মিডিয়া সেটাকে প্রচার না করে তাহলে তো আমার কাছে এসে পৌঁছবে না। আমি আমার চেনাশোনা বৃত্তের মধ্যে সেরকম কাউকে দেখি না, আমাদের পাড়াতে সেরকম কাউকে দেখি না। মিঠুনের সম্ভাবনা কীরকম? মানে শূন্য। আচ্ছা, এই যে তৃণমূলকে নিয়ে অনেক অভিযোগ, এরা এই চুরি করেছে, সেই চুরি করেছে, এই পাচার করছে, সেই পাচার করছে, কিন্তু তাহলেও এমনকি নারদেও দেখা যাচ্ছে যে তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীরা হাত পেতে টাকা দিচ্ছে। 2016-তে সেটা কোনো এফেক্ট করেনি, 2021-এও কোনো এফেক্ট করেনি, এবং 2024-এ এটা কি এফেক্ট করবে বলে মনে হয়? এই যে এত 26-এ তৃণমূল যে দুর্নীতিগ্রস্ত বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আচ্ছা, বিজেপির জেতার সম্ভাবনা যাই হোক না কেন, তৃণমূল দলের মধ্যে দুর্নীতি আছে, সরকারের মধ্যে দুর্নীতি আছে, দলের একটা অংশ একেবারে গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষ তাই বলে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় আনবে কি না, এটা হচ্ছে প্রশ্ন। বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, তো নেত্রী হিসেবে মমতাকে কী চোখে তুমি দেখছো? মানে পজিটিভ বা নেগেটিভ পয়েন্ট কী কী? মানে বিরোধী দলনেত্রী থেকে আজকের মুখ্যমন্ত্রী পর্যন্ত আর কি। পজিটিভ পয়েন্ট, প্রথম যেহেতু মমতা দিকে আমি একেবারে বহু তার রাজনীতির শুরু থেকে দেখেছি, যখন 91-92 সালে, আজ থেকে প্রায় 35 বছর আগের থেকে, যখন আমি আনন্দবাজার পত্রিকা পলিটিক্যাল করেসপন্ডেন্ট হিসেবে কভার করতাম, তখন তিনি যুব কংগ্রেস নেত্রী। তখন মমতা ব্যানার্জিকে যেভাবে আমরা দেখেছি, আমরা 3-4 জন সাংবাদিক, তাদের মধ্যে এখন একজন বাদী আর কেউই মমতা ব্যানার্জির সঙ্গে নেই, মানে কাছাকাছি নেই, আমিও নেই ওনার। তবে আমি তারপরেও যেটা দেখেছি, আরও 10-15 বছর আমি খুব নিবিড়ভাবে দেখেছি দিল্লিতে থেকে, কলকাতায় থেকে, ওনার সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ওনার মানুষের নারীর গতি বোঝার অসাধারণ ক্ষমতা। আচ্ছা, এটাতে ওনার ধারে কাছে বাংলাতে আজ অবধি কেউ নেই। দ্বিতীয় প্লাস পয়েন্ট আমি বলবো যে উনি হচ্ছেন দিনে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা পলিটিক্স করেন। আচ্ছা, পলিটিক্সে কিছুই করেন না। আচ্ছা, সমাজ, সংসার, বিয়ে, নাতি পুতি, টাকা পয়সা করা, জমিয়ে যাওয়া, কিছুতে তার কোনো ইন্টারেস্ট নেই। তার মানে কি তাকে সামনে রেখে অন্য লোকেরা করছে না? করছে, দু হাতে করছে, পিছনে ফেলে লুটে পুটে করছে, তার নিজের কিচ্ছু নেই। এটা হচ্ছে তার দ্বিতীয় প্লাস পয়েন্ট। আচ্ছা, আর মাইনাস পয়েন্টের কথা, যদি মাইনাস পয়েন্ট কথা হচ্ছে তার বিশেষ করে প্রশাসনে আসার পর থেকে অতিরিক্ত আমলা নির্ভরতা। আচ্ছা, এটা তার ডেফিনেটলি মাইনাস পয়েন্ট। তার যে সঙ্গে এখন যারা আছেন তার মধ্যে রিয়েল পলিটিক্যাল এলিমেন্ট খুব কম আছে। আর যেটা তিনি শেষ পর্যন্ত সেই ফাঁদে পড়েছেন, যে ফাঁদে সব রাজনৈতিক নেতা পড়ে ভারতে, পরিবারতন্ত্রের ফাঁদে তিনি পড়ে গিয়েছেন। শেষ পর্যন্ত তিনি ভাইপোর হচ্ছে তার উত্তরাধিকারী রাজনৈতিক, এটা হচ্ছে তার মাইনাস পয়েন্ট। দুটো প্লাস দুটো মাইনাস বললাম, যথেষ্ট। মমতা না থাকলে অভিষেকের কি কোনো সম্ভাবনা আছে? বাজারে একটা খবর হচ্ছে, মানে বা গুজব হচ্ছে বা রটনা হচ্ছে, অভিষেক নেক্সট মুখ্যমন্ত্রী। অভিষেকের কি? তৃণমূলের, স্বাভাবিকভাবে তৃণমূলের। অভিষেক তো তৃণমূলটাই করে না। তুমি কি বলছো বিজেপি হায়ার করে নেবে নাকি? না, আমি জিজ্ঞেস করবো। মমতা ব্যানার্জি যতদিন আছেন ততদিন তিনি তৃণমূলের নেত্রী, অবিসংবাদের নেত্রী, কোনো সন্দেহ নেই। আচ্ছা, না মানে ধরো যদি মমতা না থাকেন, আমি এক কথার কথা বলছি, মমতা কালকে সন্ন্যাস নিলেন রাজনীতি থেকে,
তাহলে কি হবে, অভিষেকের দ্বারা হবে দলটাকে এইভাবে চালিয়ে নিয়ে যাওয়া? অসম্ভব। আচ্ছা, তুমি অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছো, জ্যোতিবাবুকে দেখেছো, জ্যোতিবাবু থেকেই দেখেছি অনেক, না জ্যোতিবাবু মানে ওই আর কি দেখেছি। না, তুমি সাংবাদিক ছাড়াও তুমি বোধহয় দেখেছো, যুক্তফ্রন্টের আমলেও লোকজনেদের দেখেছো, মানে অন্তত। না না, আমার জন্ম 1964 সালে। আচ্ছা, তাহলে আমি পলিটিক্যালি অ্যাওয়্যার হয়েছি আমি মানে এমার্জেন্সির সময় থেকে। আচ্ছা, সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানার শেষ দিক থেকে আমার রাজনীতি, তখন আমি স্কুলে পড়ি, তখন আমার রাজনীতির মানে জ্ঞান ট্যানগুলো বাড়লো আর কি রাজনীতি সম্পর্কে। তো তুমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে শ্রেষ্ঠ বাজবে, সেরা মানে মুখ্যমন্ত্রী? হিস্টোরিক্যালি যদি আমার দেখাটা ছেড়ে দাও, আমার দেখাটা তো ইম্পর্টেন্ট না। নিঃসন্দেহে বিধানচন্দ্র রায়। আচ্ছা, বাংলার জন্য যা কিছু করতে পেরেছেন সেই বিচার নিঃসন্দেহে বিধানচন্দ্র রায়। বুদ্ধবাবু সম্পর্কে তোমার মতামত কি? মানে না, বুদ্ধ আমি একটা কথা বলে নিই, আমি 1957 সালে জন্মেছি, যুক্তফ্রন্টের আমলটাতেই আমার খুব ছিল, এবং বিশেষ করে আমার এক মানে মামা দাদু আর কি, মায়ের মামা, তিনি ছিলেন খুব কি বলবো, মানে অ্যাক্টিভ পলিটিক্স করতেন ফরওয়ার্ড ব্লকের হয়ে। আচ্ছা আচ্ছা। যুক্তফ্রন্টের পিরিয়ডটা সেই জন্য আমাদের বুকের ওপর দিয়ে গেছে খানিকটা, 67, 69। অজয় মুখার্জির সঙ্গে বুদ্ধবাবুর একটা মিল আছে, অজয়বাবু তার সরকারকে অসভ্য সরকার বলে অনশন করেছিলেন, আর বুদ্ধবাবু তার সরকারকে অসভ্যের সরকার বলে পদত্যাগ করেছিলেন, চোরের সরকার বলে। না, বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যে তার রাজনীতি হচ্ছে এক ধরনের রাজনীতি, মানে তার আদর্শের প্রতি 100% আনুগত্য, কোনো অন্যায় কাজ করেননি, ব্যক্তিগতভাবে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত, শুধু নিজে নয়, মানে মমতা ব্যানার্জি নিজে দুর্নীতিমুক্ত হতে পারে, তার ভাইটাইরা তো মানে দুহাত ভরে কামায় নিয়ে তো নয়। বুদ্ধ হচ্ছে আশেপাশে কেউ মানে কথা কেউ করতে পারেনি, এগুলো সমস্ত ঠিক। একই সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য তার যে রাজনৈতিক বোধ, তাতে আমি বলবো তার মধ্যে অনেক খামতিও ছিল। আচ্ছা, অনেক প্র্যাগম্যাটিজমের অভাব ছিল। আচ্ছা, অনেকটা তার অহংের দ্বারা বেশি চালিত হয়েছেন তিনি। একটা কথা না, সেটা হচ্ছে যে মনে করো তুমি অনেক মানুষকে নিয়ে কাজ করছো, যেমন এক সময় আমরা অনেকেই করেছি। আমি যখন একটা সময় অনেক লোককে নিয়ে কাজ করি, তখন তুমি তার মধ্যে একজন ছিলে। তখন অনেক মানুষকে নিয়ে কাজ করলে অনেক মানুষের অনেক ধরনের কাজ করার গতি থাকে, প্রবণতা থাকে, এক্সপার্টিস থাকে, আবার দুর্বলতাও থাকে। সেগুলোকে অ্যাকোমোডেট করে নেতার চলা উচিত। ঠিক। বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে এই গুণটার ভীষণ অভাব ছিল। মানে আমি সৎ, আমি একমাত্র সৎ, হ্যাঁ, এই 100% থেকে একটুখানি কমে বাকিকে সবাই অসৎ, সবাই চোর, এই চোরের সরকার বলে পদত্যাগের কথা বললে না, এইটা হচ্ছে অন্যতম দুর্বলতা, বাকিদের শক্তিকে আত্মস্থ করতে না পারা। না, এবং আরও একটা যেটা বড় দোষ হচ্ছে বুদ্ধবাবু, যেটা আমার মনে হয় আর কি, সেটা হচ্ছে এই যে বুদ্ধবাবুর এই যে আমরা 235 ওরা 35, মানে সিঙ্গুর আমরা যা খুশি করে নেবো, কেউ কিছু করতে পারবে না, এরকম একটা ধারণা থেকে এগোনো। সেটাই তো দাম হতো। মানে সে কথাই তো জ্যোতিবাবু পরে বলেছিল, ওখানে কি আমাদের লোক ছিল না, সেই তাদের সঙ্গে কথা বলা হতো, তারা বলতেন যে না, এই জমি অত চট করে নেওয়া যাবে না। এখানে যারা জমির মালিক ছিল, কাগজে কলমে যারা, তারা প্রচণ্ড ক্ষেপে আছে বামফ্রন্টের উপরে, আর যারা অ্যাকচুয়ালি চাষ করে তারা বামফ্রন্ট জমির উপর নির্ভরশীল, দুজনেই পিছনে উল্টো দিকে দাঁড়িয়ে যাবে, যা হয়েছিল আসলে সঙ্গে। সিপিএমের এই রাহুর দশা কেন? শূন্যর গেরো কিছুতেই কাটছে না, কি মনে হয় কেন? এর পিছনে কারণ কি? সিপিএম তো অনেকগুলো ভুল করেছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, তারপরে তাদের ফিরে আসাটা যেভাবে হয়তো হতে পারত, এটা তো মানে কী বলবো, এটা তো বাস্তব রাজনীতির কথা, এটা তো এক্সপেরিমেন্ট নয়, ল্যাবরেটরিতে করে দেখানো যায় না, সময়টাকে পিছিয়ে দিয়ে কীভাবে ওরা করতে পারতো। ওদের সেখান থেকে অনেকগুলো ভুল ওরা করছে। যেমন সিঙ্গুরের কথা বললে, সিঙ্গুরের প্রসঙ্গ ধরেই বলি, সিঙ্গুর থেকে যখন টাটারা চলে গেল, তখন সিপিএমের লোক ওখানে যারা ছিল, তারা টাটা ন্যানো বাঁচাও কমিটি বলে একটা সংগঠন গড়ে তার কতগুলো কালো পতাকা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো। এর পাশাপাশি তুমি যদি দেখো, বিজেপি, ভারতীয় জনতা পার্টি এখন যেভাবে উঠেছে আর কি, তারা তো একসময় লোকসভাতে তাদের 2খানা মাত্র আসন ছিল, তারা কিন্তু দলের পতাকা ছাড়েনি,
দলের আদর্শ ছাড়ি, দলের স্লোগান ছাড়বি। সিপিএম এখানে খুব বড় ভুল করেছিল। সিপিএম কোন দিকে, ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, এটা ঠিক না, ওটা ভুল, কোনটা হলে বেশি সমর্থন পাওয়া যাবে এই বিবেচনার মধ্যে ফেসে গিয়ে কোনো পক্ষেই দাঁড়াতে পারেনি। আমি তোমাকে এই প্রসঙ্গে একটা খুব ছোট্ট কথা বলবো, অল্প সময় একটা উদাহরণ দেবো। এই যে পশ্চিমবঙ্গের শিক্ষায় নিয়োগ কেলেঙ্কারি পরে যে এসএসসি পরীক্ষাটা হলো, এসএসসি পরীক্ষাতে কি হয়েছিল, যারা আগে চাকরি করতো তাদের জন্য 10 নম্বরের একটা গ্রেস দেওয়া হয়েছিল। আচ্ছা, তাই তো? এটা সকলেই জানে। এটার দুটো দিক আছে। যারা আগে চাকরি করতো, এত বছর চাকরি করেছে, চাকরি চলে গিয়েছে, তারা একটু সুবিধে পেলো। আর নতুন যারা চাকরি প্রার্থী তারা বলছিল যে ওরা তো আগেই 10 নম্বর বেশি পেয়ে শুরু করছে, তাহলে তো আমরা পিছিয়ে পড়বই। তো এই প্রসঙ্গে আমি সিপিএমের শিক্ষক সংগঠনদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কোন পক্ষে, 10 নম্বর গ্রেসটা বেশি ঠিক হয়েছে কি হয়নি? তো ওদের অবস্থান ছিল যে ওরা ভেবে ঠিক করতে পারি যে কোনটা ঠিক কোনটা ভুল। তোমার মধ্যে বলেছিল আলোচনা করে বলবো নাকি? না, ওরা যে না আমরা তো ভাবছি এগোচ্ছি, মোট কথা আসলে ব্যাপারটা কি দাঁড়ালো, তার মানে তুই কোনো পক্ষেই গেলে না, মানে সিদ্ধান্তহীনতায় ভুগছো আর কি, সোজা কথা। হ্যাঁ, যদি বলতো যে হ্যাঁ 10 নম্বর দেওয়াটা ঠিক, তাহলে অন্তত যাদের চাকরি গিয়েছে তারা বলতো হ্যাঁ আমাদের পক্ষে এই পার্টিটা দাঁড়িয়েছে। আর যদি বলতো না 10 নম্বর গ্রেস দেওয়া ভুল, তাহলে নতুন যারা পরীক্ষা দিয়েছে তারা যাতে হ্যাঁ আমাদের পক্ষে দাঁড়িয়েছে। ঠিকই করতে পারলো না সিপিএম যে কোন পক্ষে দাঁড়াবে। কখনো হুমায়ুন কবিরের নাম জড়াচ্ছে, আইএফএসের সঙ্গে জোটের জন্য মরিয়া হয়ে উঠেছে সিপিএম। তো সিপিএমের কি প্রাসঙ্গিকতা, মানে আইএফএস এমন একটা করলো যে ওই নিয়ে ভাঙরের ওই আরাবুলকে নিয়ে, তুমি তো দেখেইছো যে আরাবুলকে একটা সিটে দাঁড় করানো নিয়ে সিপিএম আপত্তি করলো। নৌসাদ পরিষ্কার বলে দিল যে আমাদের প্রার্থী আমরা যেখানে খুশি দাঁড় করাবো, আমরা কারোর কথা শুনবো না। সিপিএমের মতো এরকম একটা সর্বভারতীয় দল দেখা গেল যে মানে পিছু হটলো আর কি, এবং একটা মোটামুটি করে। তো এটা কি সিপিএমের প্রাসঙ্গিকতা হারানোর একটা মানে বড় প্রমাণ? প্রাসঙ্গিকতা আগেই হারিয়েছিল। মানে আমি এই যেটা আমি তোমাকে আরও একটা কথা বলি যে এর আগের ইলেকশনটা 2021-এর ইলেকশনটা অধীর চৌধুরী বক্তৃতা দিচ্ছে, সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে বোধহয় খুব সম্ভবত ব্রিগেডে, অধীর চৌধুরী বক্তৃতা দিচ্ছে, সেই সময় নৌসাদ এলো। তো নৌসাদকে নিয়ে সিপিএম যেভাবে হইচই করতে শুরু করে দিল, সেলিম ছুটে গিয়ে মানে তাকে জড়িয়ে ধরলেন, জাদু কি ঝাপ্পি দিয়ে দিলেন, অধীর চৌধুরী বললেন তাহলে আমি কি বক্তৃতা দেওয়া বন্ধ করে দেবো। মানে এই যে টেন্ডেন্সিটা, এটা কি? এইটা তো খুব মানে যাকে বলে খুব চাইল্ডিশ বিহেভিয়ার, পলিটিক্যাল বিহেভিয়ার। আর আরাবুলকে দেওয়ার প্রসঙ্গে যেটা বলে ঠিকই করেছে তো, মানে গত নির্বাচনে ফলাফল যদি আমরা দেখি, তো আইএসএফ তো সিপিএমের থেকে বড় দল, একটা সিট যেহেতু পেয়েছে, জিতেছে একটা, কিন্তু একটাও জেতেনি। কংগ্রেসও তাই, উপনির্বাচনে একটা জিতেছিল, বাইরন বিশ্বাস যদিও তৃণমূলে চলে গেছিল, জিতেছিল তো কংগ্রেসের টিকিটে। তো আইএসএফ তো বড় দল, তো সিপিএম তো ঠিকই করেছে, বড় দলের মেনে নিচ্ছে। ফরওয়ার্ড ব্লক আরএসপি ওরা যদি সিপিএমের কথা মেনে নেয়, তা সিপিএম আইএসএফের কথা মেনে নিয়ে ঠিকই করেছে, বলতে কিছু করেনি। বামেদের যে পুরনো নেতারা, এরা কি এখন অবসলিড হয়ে যাচ্ছে, মানে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে? নেতাদের কথা আলাদা করে বলে লাভ নেই। নেতা পুরো পলিটিক্সটাই যদি মানে না থাকে, রিলেভেন্ট না থাকে, তাহলে তারা আর কী করবেন। মানে হ্যাঁ, বয়স্ক লোক ঠিক আছে, এখনও পলিটিক্স করছেন অনেকে, এটাই যথেষ্ট। এই যে যারা তরুণ যে সমস্ত নেতৃত্ব উঠে আসছে, মীনাক্ষী, তারপরে তোমার দীপশিতা, শতরূপ, সৃজন, কলতান, এরা কি ভবিষ্যতের কোনো আশা? আমি মনে করি এরা যদি লেগে থেকে রাজনীতি করে, তাহলে অবশ্যই বাংলার রাজনীতির ভবিষ্যৎ ভালো বলে আমি মনে করি। এরা সৎ, আমি যতদূর জানি, শিক্ষিত, বুদ্ধিমান, ধান্দাবাজির জন্য পলিটিক্স করে না। যা তৃণমূলের এই বয়সের নেতাদের সকলের সম্পর্কে বলতে পারবো না। আচ্ছা, কিন্তু একই সঙ্গে এরা যে রাজনৈতিক দলের সঙ্গে এখন যুক্ত আছে, তারা তো খুব একটা কিছু সুবিধা করতে পারছে না, ফলে একটা নতুন পথ তাদের বার করতে হবে। একই সঙ্গে এক নিঃশ্বাসে আরেকটা কথা বলা দরকার, এদের মধ্যে আমি কারোর নাম করছি না, কেউ আছেন যারা কিন্তু মানে বড্ড বেশি কী বলবো, এই যে পলিটিক্সের যে ফ্রন্ট ফেসটা আমরা সামনে দেখি, মানে সোশ্যাল মিডিয়াতে আসে, তার মধ্যেই সবথেকে বেশি সক্রিয়। সেখানে তারা তারা ভোটে দাঁড়িয়েছেন, লক্ষ লক্ষ ভোটে হেরেছেন, হারারই কথা। কারণ যে সময়টায় মানুষ পলিটিক্স করতে হলে কী হবে, তুমি যদি গোড়ার থেকে পলিটিক্স করতে চাও না, তোমাকে সন্ধ্যাবেলা তোমার পার্টির লোক, তোমার এলাকার লোক, সে এলাকাটা একটা
কাউন্সিলরের ওয়ার্ড হতে পারে, বিধানসভা ক্ষেত্র হতে পারে, লোকসভা ক্ষেত্র হতে পারে, দিনের কোনো না কোনো একটা সময় সাধারণ লোক তোমার কাছে অ্যাপ্রোচ করতে পারবে। আজকে তৃণমূলের যে মন্ত্রীগুলো হচ্ছে ভীষণ এক নম্বরের চোর, আমরা সবাই জানি, সেই চোরগুলোকে কিন্তু দিনের মধ্যে কোনো না কোনো সময় অ্যাপ্রোচ করা যায়। তারা মানুষের জন্য তৎক্ষণ কিন্তু, এবং এই প্রত্যেক বিধায়কেরই দেখবে তুমি একটা বিধায়ক মানে দর্শন কেন্দ্র বা মানে দেখা করার কেন্দ্র এরকম টাইপের একটা আছে। চোরটা তো একটু বাড়াবাড়ি হয়ে গেল, রেগে যাবে আমার পক্ষে, কিন্তু কথা হচ্ছে তাদের মানুষ পায়। কিন্তু ওই যে মানুষ যদি তোমাকে শুধু টিভি চ্যানেলে দেখে, সেখানে দারুণ স্মার্ট বক্তৃতা করছো, ওটা দিয়ে হবে না। তো সিপিএম নেতৃত্বের একটা অংশ, তরুণ নেতৃত্বের একটা অংশ ওই টেলিভিশন চ্যানেলে বক্তৃতা করা আর টিআরপি চক্করে আটকে আছে আর কি, তাদের দ্বারা হবে না। মানে এদের জনসংযোগটা সেইভাবে হচ্ছে না আর কিছুই নেই, হচ্ছে মানে কিছুই নেই। চৌধুরী 30 বছর পরে ফিরে এলো, এর তাৎপর্যটা কি? এটা কি কংগ্রেসকে অক্সিজেন দেবে কিছু? নিজে তো জিতবে নিশ্চয়ই, কোনো সন্দেহ। আচ্ছা, অধীর চৌধুরী তার নিজের কেন্দ্রে বহরমপুরে মুর্শিদাবাদী অধীর চৌধুরী নিজের বিধানসভা ভোটে দাঁড়িয়েছে, সে হেরে যাবে বলে, তিনি হেরে যাবেন বলে আমি মনে করি না। শুভঙ্কর সরকারের নেতৃত্ব সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে, মানে বা কিছু বলতে পারো? আছে, রাহুল গান্ধী খুব বিশ্বাস শুভঙ্কর সরকারের প্রতি। বহু বছর ধরে শুভঙ্করকে একরকম নাটচার করে তিনি পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি করেছেন, কিন্তু ওই আর কি, ঠিক আছে, তারপর দেখা যাক। নওশাদ সিদ্দিকী যদি একা ভোটে লড়ে তাহলে কি কয়েকটা আসন পেতে পারে? 4-5টা অন্তত। এবারে তো অনেকগুলো আসন এবারে প্রার্থী দিয়েছে। আগের বারে ফলাফল যদি আমরা অনুসরণ করি তাহলে তো মনে হয় পেতে পারে। এরা কি এই হুমায়ুন কবির, মিম, এরা কি এই যে মুসলিম ভোট ব্যাংক যেটা তৃণমূলের, এটা ভাঙার ক্ষেত্রে কি কোনো কার্যকরী ভূমিকা নিতে পারে বা নেবে বলে মনে হচ্ছে? না, নেবে না। তার কারণ হচ্ছে ওই যে ওই বাবরি মসজিদ, মানে ওই তথাকথিত বাবরি মসজিদ তৈরিতে ভিড়টা হয়েছিল না, এটা আমি ভালো করে জানি। এটা আমি যেগুলো জানি না, যে বিষয়গুলো, সেগুলো তোমাকে যেমন বললে বিষয়গুলো জ্ঞান নেই বলতে পারবো না, এই বিষয়টা আমার জ্ঞান আছে, আমি বলতে পারবো। পশ্চিমবঙ্গের মুসলমানদের কথা আমি বলছি, যাদের আমি জানি, আচ্ছা, তাদের যদি একটা মসজিদ তৈরি করার জন্য ডাক দেওয়া হয়, আসবে, সকলেই আসবে, পাড়ার সকলে আসবে, আসবে না এরকম কেউ হবে না। আবার সেই মসজিদ তৈরি করার জন্য যে ডাক দিয়েছে, সে যখন ভোটে দাঁড়িয়ে বলবে আমাকে ভোট দাও, তখন কিন্তু ভোট দেবে না। মসজিদ তৈরি করা আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা জিনিস। কোনো ধর্মপ্রাণ মুসলমান মসজিদ তৈরি করার জন্য আহ্বান জানালে আসবেই, কর্তব্য, তো ধর্মীয় কর্তব্য। আচ্ছা, তারপরে সে তাকে ভোট দেবে না। ওই হুমায়ুন কবির ইত্যাদি, মানে ওই মসজিদ বলা হুমায়ুন কবির আর কি, এরা ঠিক আছে, এরা ভোটে লড়ছেন, কথাবার্তা বলছেন, ঠিক আছে। আর মুসলিম ভোট ভেঙে যাবে, মানে মুসলিমদের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বিজেপি শাসনের হাত থেকে বাঁচা। হ্যাঁ, কে বাঁচাতে পারে? তৃণমূল, স্বাভাবিকভাবে। তাহলে কাকে ভোট দেবে? প্রশ্ন। তাহলে দেখো, এই যে ধর্মীয় মেরুকরণটা, এই যে মুসলিমদের একদিকে করে দেওয়া হচ্ছে, তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের বলা হচ্ছে আপনি হিন্দু, হিন্দুত্ব বিপন্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হতে যাচ্ছে, এটা কি কোনো কাজ করবে? এই যে ধর্মীয় মেরুকরণ, এটা কি ভোটে কাজ করবে? দেখো, এটার তো দুটো দিক আছে। একটা হচ্ছে মুসলমান বিজেপিকে ভোট দেবে না। শুভেন্দু অধিকারী যেখানে গিয়ে যাই করুক না কেন, কোনোদিন ভোট দেবে না। একজন মুসলমান প্রার্থী দিয়েছে বিজেপি, দেয়নি তো এখনো, দেয়নি তো, লোকসভা ভোটে একজনকে দেয়নি। কেন মুসলমান ভোট দিতে যাবে? আমি যদি সংখ্যালঘু হতাম আর একটা পার্টি পশ্চিমবঙ্গে ভোটে দাঁড়াতে করতো, আমি তো হিন্দু, যদিও খুব একটা ধর্ম আচরণ করে, জন্মসূত্রে হিন্দু, তো যদি একটা পার্টি পশ্চিমবঙ্গে 94টা আসনে ভোটে লড়ছে, একজনও হিন্দু প্রার্থী দেয়নি, আমি একজন হিন্দু ভোটার, আমি তাকে ভোট দিতাম। আমি যদিও আচরণ করে ভাগ্যে হিন্দু নই, বিশ্বাসে হিন্দু নেই, আমি আসলে মানে হিন্দু কিনা আমি নিজের খুব সন্দেহ আছে, কিন্তু যদি কোনো পার্টি এরকম আচরণ করতো ভোট দিতাম না। মুসলমান বিজেপিকে কোনোদিন ভোট দেবে না, কোনো কারণ নেই ভোট দেওয়ার। বিজেপি যারা বলছে ভোট দেবে, বিজেপি অন্যদের বোঝানোর চেষ্টা করছে, আর সকলে আমার সঙ্গে আছে। এবার ধরো মেরুকরণে মুসলমান অংশটা বাদ চলে গেল, অবশ্য অন্য মানে মাইনরিটি আছে, তারা খুব কম সংখ্যক, ট্রাইবাল ইত্যাদি, মানে পাহাড়ের ট্রাইবালদের কথা বলছি, দক্ষিণ পাহাড়ের নিচে যারা ট্রাইবাল, তারা প্রায় এই বাইনারির মধ্যে পড়ে যান, তারা হিন্দুদের মধ্যে পড়ে যান। এখন তার বাইরে যেটা, এই যে মেরুকরণে বিজেপির লক্ষ্য হচ্ছে আরও বেশি হিন্দুদের তাদের সঙ্গে টানা, তাদের এটা বোঝানো যে হিন্দুরা বিপন্ন, যেটা বলছো সেটা তো মানে বাস্তবে কি আমাদের অভিজ্ঞতার সঙ্গে তা মেলে? মানে
এই বিজেপি নেতারা যে কথা বলেন যে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, জানি না একটা দুটো ঘটনা কোথাও ঘটেই থাকতে পারে, ঘটে নিশ্চয়ই ঘটে, তাই জন্যই তারা বলতে পারেন। কিন্তু সাধারণভাবে পশ্চিমবঙ্গে হিন্দুরা তাদের ধর্ম আচরণ করতে পারছেন না, হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে, এটা তো আমার মনে হয় না। এই ফিলিংটাও খুব একটা আছে বলে তো আমি কোনো মনে হয় না। ঠিক আছে।